যে বিগত ১৭ বছরে একেকজন আওয়ামী লীগ নেতা এবং কর্মী ইউনিয়ন পর্যায়ের যারা, তারা দেখবেন যে কোটি এখন তো আর লক্ষর কোনো হিসাব নাই। এখন হাজার কোটি টাকার কথা আসছে। ফরিদপুর জেলা ছাত্রলীগের একজন সভাপতি যিনি ২,০০০ কোটি টাকা বিদেশে পাচার। আপনি চিন্তা করতে পারেন একটা ছাত্রলীগের জেলা পর্যায়ের ২,০০০ কোটি টাকা উনি পাচার করে। আজকে যারা এমপি হয়েছেন, আপনি প্রত্যেকের তালিকা নেন এবং সেখানে হিসাব নেন তাদের কত হাজার কোটি টাকার মালিক হয়েছে এবং কত গুণ আয় তাদের বেড়েছে। এই আয়ের সোর্সটা কোথায়? কোটা সংস্কার যখন আন্দোলন হয়, এই কোটা সংস্কার আন্দোলনের সময় তারা কিন্তু কোটা বাতিল চায় না। তারা বলছে কোটা সংস্কার, কিছু নমনীয় জায়গায় আসা। অর্থাৎ আপনি মেধাহীন একটা প্রশাসন যেন না, একবার চ্যাম্পিয়ন বা ৫ বার চ্যাম্পিয়ন কত বছর ক্ষমতায় থাকলে এবং সেটি চ্যাম্পিয়ন হয় এবং কোন সময় থেকে কোন সময় কাউন্ট করা হয়। তো সুতরাং এটির ব্যাখ্যা অতীতেও দিয়েছি, আজকেও একটু সংক্ষেপে দেই। কারণ হচ্ছে ২০০১ সালে কোন সরকার যখন গঠন করে, উনি ১ মাসের মাথায় চ্যাম্পিয়ন হয় বিষয়টা এরকম নয়। এটা পূর্ববর্তী ধারাবাহিকতার একটা রিপোর্ট তৈরি হয়। এখন আমি কিন্তু বলি নাই যে বিএনপির টেনিওরে কোন দুর্নীতি হয় নাই। সুতরাং সেখানে ওই ধারাবাহিকতায় এই প্রসঙ্গগুলো ক্রমান্বয়ে চলে আসে। এখন আপনি আসেন যে কথাটা আপনি রবি সাহেবকে বলেছেন, সেটি হচ্ছে যে সুপার পাওয়ার ভেঙে দিয়েছে। আমি যেটা বুঝতে পেরেছি বিষয়টা এরকম, আপনি গুগলে সার্চ দিবেন। ১৯৪৭ সাল জওহরলাল নেহেরু যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন জওহরলাল নেহেরুকে প্রশ্ন করা হয়েছিল যে পাকিস্তান একটা ইস্ট আর একটা হচ্ছে ওয়েস্ট, মাঝখানে আমরা। তো এই যে দুটি আলাদা হলো, এই আলাদা পাকিস্তান ভেঙে যে দুটি আলাদা হয়ে গেল, সুতরাং এটা আমাদের জন্য কতটুকু মানে আ পজিটিভ কি আসবে? তখন উনি বলেছিলেন, "ইটস আ ফর দ্যা টাইম বিং।" তার মানে এটি সাময়িকভাবে। তার মানে একটা না একটা সময় এটি তখনও ডিটারমাইন্ড ছিল যে এটি আলাদা থাকছে, এটি আলাদা করা হচ্ছে এবং পরবর্তীতে এটা আবার এক জায়গায় এটা আলাদাভাবে একটা স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে। কারণ ভারত যে সহযোগিতা করেছে, অর্থাৎ ২ পাশে ২ পাকিস্তানটাকে ভারত কখনো নিরাপদ মনে করে নাই। আপনি যেটা বলছেন আমার মনে হয় যে ওইটি মিন করেছেন রবি সাহেব। আমার ধারণা যে ভারতবর্ষ যেটিকে মিন করা হয়েছে, অর্থাৎ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এটি একটা সুপার পাওয়ার নিঃসন্দেহে, কোন সন্দেহ নেই। আরেকটি কথা আপনি দেখেন আজকে মুক্তিযোদ্ধা বিতর্ক আসছে কথাটা। মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে। আমি মুক্তিযোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই এবং যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যাদের ত্যাগের মধ্যে দিয়ে দেশটি স্বাধীন হয়েছে। আপনি যদি দেখেন যেটা রবি সাহেব বলার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে যে ইমিডিয়েট ফ্যামিলি এবং এক্সটেন্ডেড ফ্যামিলি। ইমিডিয়েট ফ্যামিলি কে? আমি, আমার স্ত্রী, আমার সন্তান। এক্সটেন্ডেড ফ্যামিলি হচ্ছে আমার চাচাতো ভাই, আমার খালাতো ভাই, আমার মামাতো ভাই। তো সুতরাং আমি যখন কোন ফ্রিডম ফাইটার হই, তখন আমার সন্তানরা ঘটনা পরম্পরায় তারা কিন্তু এই বেনিফিট গুলো পাবে। আপনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশ ২০২৪। আপনি যদি ধরেন ৫৪ বছর আমরা স্বাধীন বাংলাদেশ অতিবাহিত করছে, তাহলে মুক্তিযুদ্ধে যিনি গিয়েছেন রবি সাহেব বলবেন, আমার যদি ভুল হয়ে থাকে, সেটি হচ্ছে আপনি মিনিমাম ১৮ বছর অথবা আ ১৬ বছর নিচে তো আপনার মুক্তিযুদ্ধে যান নাই। তো এই বয়সটা যদি হিসাব করেন, তাহলে আপনার এখন বয়স কত হয়েছে একজন মুক্তিযোদ্ধার? তার সন্তানের বয়স কত হতে পারে? তো সুতরাং আপনি এই জায়গাতে যে কথাটি আসছে, এই কোটা পদ্ধতি যখন প্রচলন করা হয়, বাংলাদেশ স্বাধীনতার পরপর অনেকগুলো ইস্যু ছিল। যেমন নাম্বার ১ নারী কোটা ছিল, জেলা কোটা ছিল পশ্চাৎপদ এলাকাগুলোতে। তারপর আপনার মুক্তিযোদ্ধা কোটা ছিল এবং এর সাথে ডিস্ট্রিক্ট এই যে অপরাপর যে ব্যাকওয়ার্ড যে ডিস্ট্রিক্ট গুলো তাদেরকে কোঠা রাখা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গাতে আমরা এখন কি আসছি? এখন আমরা এই জায়গাতে নেই। বাংলাদেশে পল্লীকে যদি আপনি ডিফাইন করেন, তাহলে ওই যে কাদামাটি, ঝিঁঝি পোকার ডাক, ওই পল্লী কিন্তু বাংলাদেশে এখন আর নাই। প্রত্যেকটি জায়গাতে রাস্তাঘাট এটা আপনি দেখবেন যে এখন মানুষ একটা গ্লোবাল কনটেক্সট এ চলে আসছে। মানুষ সমস্ত কমিউনিকেশন গুলো অনেক ইজি হয়ে গেছে। সঙ্গত কারণেই এই কোটা সংস্কার যখন আন্দোলন হয়, এই কোটা সংস্কার আন্দোলনের সময় তারা কিন্তু কোটা বাতিল চায় না। তারা বলছে কোটা সংস্কার, কিছু নমনীয় জায়গায় আসা। অর্থাৎ আপনি মেধাহীন একটা প্রশাসন যেন না চলে। এবং যার ফলে পরবর্তীতে কি করা হলো, রাষ্ট্রের সরকারের প্রধান গুরুত্বপূর্ণ জায়গা থেকে উনি ইমোশনালি বলে দিলেন কোটা সব বাতিল। তো সুতরাং এই জিনিসগুলো কিন্তু আপনাকে বিবেচনায় নিতে হবে। তারপরে এখন কি হচ্ছে, আদালতে আপনি শরণাপন্ন হয়েছেন। আদালত বলছে যে এটি কোটা বাতিল, এটি একটা রিট করেছে। এখন আপনাকে আমি আসি, আজকে বাংলাদেশে যে দুর্নীতিপরায়ণ যে প্রশাসন আপনি দেখবেন ১৯৮৫ সালে ১৯৮২ সালে ২৪শে মার্চ হোসেন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে অবৈধভাবে, তখন আপনি দেখবেন যে উপজেলা সিস্টেম প্রচলন করা হয় এবং এই উপজেলা সিস্টেমের পরে আপনি প্রত্যেকটি উপজেলাতে আপনার থানা এবং সেই থানাতে দেখবেন যে উপজেলা কি বলে প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, অ্যাডমিন ক্যাডারের লোক এবং বিভিন্ন সাব রেজিস্ট্রার এই পদগুলো কিন্তু তখন নিয়োগ করা হয়। আজকে দুর্নীতি যারা আসছেন দেখবেন যে ১৯৮৫ সাল, ১৯৮৬ সাল, ১৯৮৮ সাল যেগুলো সাধারণত
প্রিলিমিনারি টেস্ট দিয়ে তড়িঘড়ি করে খুব জরুরি ভিত্তিতে এই নিয়োগগুলো করা হচ্ছিল। তার মানে মেধা সম্পন্ন ব্যক্তিদের ওই সময়, আমি ঢালাওভাবে বলছি না যে সবাই মেধাহীনভাবে আসছে। কারণ তড়িঘড়ি করে যখন নিয়োগ করা হয়েছে, তখন কিছু মেধাবী সম্পন্ন লোকও আসছে, কিছু অমেধাবী লোকও আসছে। যার ফলে কিন্তু এই প্রশাসনটি একটা বড় ধরনের একটা সংকটের মধ্যে পড়েছে। আপনাকে আরেকটা কথা বলি। দেখেন আজাদ সাহেব, আপনি যেটা বলেছেন যে আসলে কি করেছে বিএনপি মুক্তিযোদ্ধাদের জন্য? এটা রবি সাহেব বলেছেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে আওয়ামী লীগ গঠন করে নাই। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কিন্তু বিএনপির সময় গঠিত হয়েছে। এবং আপনি যদি উল্লেখ করেন, এনবিআর এর চেয়ারম্যান বদিউর রহমান কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি ৪ টে সরকারের সময় দায়িত্ব পালন করেছেন, সচিব ছিলেন, এনবিআর এর চেয়ারম্যান ছিলেন। আপনি বলেন তো কোন সময় চাপমুক্তভাবে আপনি প্রশাসনের দায়িত্ব পালন করেছেন? উনার সাক্ষাৎকার কিন্তু, এটা বিএনপির কোন নেতাকর্মীদের বক্তব্য নয়। উনি বলেছেন যে ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন কোন রকমের চাপ অনুভব করেন। একটা এক্সাম্পলও দিয়েছেন। একজন ব্যক্তিকে পদোন্নতি দেওয়ার জন্য একটা মন্ত্রণালয় থেকে আরেকটা মন্ত্রণালয়ে তখন অভিযোগ উত্থাপিত হলো যে এই ভদ্রলোক, এই প্রশাসনিক কর্মকর্তা, উনি শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুপ্রাণিত। যার ফলে আপনি যদি এই পদোন্নয়ন করতে করেন, তাহলে বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান আছেন, আপনার প্রতি সন্তুষ্ট হবেন না। তখন উনি রাষ্ট্রপতির শরণাপন্ন হন। তখন জিয়াউর রহমান তাকে জিজ্ঞেস করেছে, এটা কিন্তু কোট আনকোট ওনার কথা বলছি। জিজ্ঞেস করেছিলেন যে, যে লোকের কথা বলা হচ্ছে উনি কি এফিশিয়েন্ট? বলে হ্যাঁ এফিশিয়েন্ট। উনি কি দক্ষ? দক্ষ। উনি কি সৎ? উনি সৎ। উনি কোন আদর্শ ধারণ করেন সেটা গুরুত্বপূর্ণ নয়। প্রশাসনের দায়িত্ব পালন করার জন্য একজন সৎ, একজন দক্ষ এবং একজন এফিশিয়েন্ট লোক দরকার। তার মানে এটি এক্সাম্পল। এটি বদিউর রহমান, যিনি স্বতঃসিদ্ধভাবে একজন অনেস্ট অফিসার হিসেবে তার টেনিওর শেষ করেছেন এবং ২০০৭ সালে স্বেচ্ছায় উনি অবসর গ্রহণ করেছেন। আমি এই কথাটা উল্লেখ করলাম এই কারণেই। আজকে আপনি দেখেন দুর্নীতির কথা নিয়ে আসছে, অনেক দর্শক এই প্রসঙ্গগুলো তুলেছেন। আপনাকে বলি, আপনাদের সরকার সবসময় বলে থাকে যে দুর্নীতির জিরো টলারেন্স। খুব ভালো কথা, শুনতে খুব ভাল লাগে। এবং প্রত্যেকটি কথা আপনি যেরকম বলেন, আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরাও কিন্তু একই চর্বিত তর্পণ করেন। তারা ওই যেভাবেই আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করেন না কেন, ওই জায়গা থেকে তারা সরবে না। আমি একটু উদাহরণ দিই আপনাকে। ২০০৮ সালে যখন আপনারা ক্ষমতায় এসেছিলেন, 111 এর পর, আমি ওই ব্যাখ্যাতে গেলাম না। সেখানে বলা হয়েছিল যে হলফনামায় আপনি আপনার যে আয়, আপনার যে উৎস, এটি আপনি দাখিল করবেন রিটার্নে। আপনি দেখবেন যে বিগত ১৭ বছরে একেকজন আওয়ামী লীগ নেতা এবং কর্মী, ইউনিয়ন পর্যায়ের যারা, তারা দেখবেন যে কোটি, এখন তো আর লক্ষর কোনো হিসাব নাই। এখন হাজার কোটি টাকার কথা আসছে। ফরিদপুর জেলা ছাত্রলীগের একজন সভাপতি, যিনি ২,০০০ কোটি টাকা বিদেশে পাচার, আপনি চিন্তা করতে পারেন একটা ছাত্রলীগের জেলা পর্যায়ের ২,০০০ কোটি টাকা উনি পাচার করে। আমরা এই কথাগুলো সিরিজ ভাবে আমরা শুনে আসছি। মজার কথা হচ্ছে এই কথাগুলো আপনারা কানে নেন না, কর্ণপাতও করেন না। কারণ আপনাদের মূল বক্তব্য হচ্ছে আজকে যারা এমপি হয়েছেন, আপনি প্রত্যেকের তালিকা নেন এবং সেখানে হিসাব নেন তাদের কত হাজার কোটি টাকার মালিক হয়েছে এবং কত গুণ আয় তাদের বেড়েছে। এই আয়ের সোর্সটা কোথায়? আমি একজন চাকরিজীবী, আমার একটা আয়ের সোর্স আছে। আমার সেখানে রিটার্ন দাখিল করতে আমি কত টাকা ইনকাম করি। আমার এর বাহিরে যদি অজ্ঞাত কোনো অর্থ থাকে, সেটি তো আমাদের সংগতকরণ দুদক এবং ইনকাম ট্যাক্স সাথে আমাকে ধরবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই কথাগুলো বলে আপনি দুর্নীতিকে আড়াল করা সম্ভব নয়। এখানে আজকে যে কথাটি আসছে, আপনার এই যে টুকু সাহেবের সন্তান, উনি ২০০ কোটি টাকা মেরে দিয়েছেন। উনি ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়েছেন ২০০ কোটি টাকা। তার মানে কত টাকা থাকলে তার ২০০ কোটি টাকা মেরে দিতে পারে। আরেকটু হচ্ছে তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এই ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরে ওয়ারেন্টভুক্ত একটা আসামি, আপনি আইনের দৃষ্টিতে যদি সকল মানুষকে আপনি সমান মনে করেন, তাহলে সেই ওয়ারেন্টভুক্ত আসামির মানে যে ওয়ারেন্টটা আপনি তামিল করলেন না কেন? এটি সত্য। পুলিশ বলেছে যে তামিল করতে উনি পারবেন কিনা। তার মানে রাষ্ট্রযন্ত্রটাকে এমন একটা জায়গায় আপনি নিয়ে গেছেন, অর্থাৎ এখানে ব্যক্তি বিশেষের জন্য একটা মাকড়সার জাল। অর্থাৎ ক্ষুদ্র, ক্ষুদ্র প্রাণীগুলো ওখানে আটকে যায়, বড়, বড় প্রাণীকে আপনি আটকাতে পারেন না। তার মানে মাকড়সার জালে যখন আপনি আসবেন, তখন দেখবেন যে একটা ব্যর্থ রাষ্ট্রে আপনি পরিণত করছেন। বাংলাদেশ কিন্তু সফল রাষ্ট্র না, ব্যর্থ রাষ্ট্র। কারণ এই ব্যর্থ রাষ্ট্র আজকে ১৭ বছরে এই জায়গাতে উপনীত হচ্ছে। যার ফলে আপনি ওই যে ভারতের আপত্তি নেই, তার মানে আপনি নতজানু পররাষ্ট্রনীতিকে এখানে আপনি প্রয়োগ করার চেষ্টা করছেন। তারেক রহমানের প্রসঙ্গটা আসছে। আপনি আমাকে বলেন তো, আপনি আওয়ামী লীগের প্রত্যেকটি নেতার কাছে আমার প্রশ্ন, আমি এর আগেও টক শোতে আমি সরাসরি আমাদের চ্যানেলগুলো আছে সেখানে আমি করেছিলাম যে এই ১৭ বছরে তারেক রহমানের একটি দুর্নীতির এক্সাম্পল আপনারা প্রমাণ করতে পেরেছেন? একটি? বরং তারেক রহমানের বিরুদ্ধে, তারেক রহমানের পক্ষে রায় দিতে গিয়ে সেই বিচারককে দেশ ত্যাগ করতে হয়েছে। একটি উদাহরণ আপনারা দিতে পারবেন? দেখাতে পারবেন না। কিন্তু আপনারা চর্বিত চর্বণ করে যান।
যে তারেক রহমান দুর্নীতি করেছে, বেগম খালেদা জিয়া দুর্নীতি করেছে। অর্থাৎ এই যে কথাগুলো এগুলো করে মানুষকে সাপ্রেস করে রাখা যায় না। আজকে সম্মানিত দর্শক শ্রোতা যেটি বলেছেন, কোঠা আমি সম্পূর্ণভাবে একমত একজন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক হিসেবে। আমি এই কোঠার সাথে কোঠার যে আন্দোলন চলছে, কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনের সাথে সম্পূর্ণ একত্রতা প্রকাশ করছি।